আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য। আজকে গতকালকে এবং আগামীকালকে গোটা বাংলাদেশের মানুষের কৌতূহল, বা আর কয়েকদিন ধরে বললি ভালো, শুক্রবার 3টের উপর লন্ডনে এই শুক্রবারে অর্থাৎ 13ই জুন এক বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠকে কি হবে আমরা জানি না, তবে একটা কথা আমি বলে রাখি। আমি জানি এটা বললে অনেকে খুশি হবেন না, কিন্তু তারপরও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বলে রাখি, এই আলোচনায় বিএনপি বা মিস্টার তারেক রহমান প্রফেসর ইউনূসকে নানাভাবে খুশি করবার চেষ্টা করতে পারেন, সর্বোচ্চ সম্মান দেখাবার চেষ্টা করবেন, সেটা আমাদের প্রত্যাশা। তার চাওয়াগুলো শুনবেন। ইতিমধ্যেই তিনি অনেক কিছু নিয়েছেন, পেয়েছেন। তার সঙ্গে যারা আছেন তারা ইতিমধ্যেই অনেক সমস্যায়, জটিলতায়, ভবিষ্যতে পড়বার সম্ভাবনা তৈরি হয়েছে। সেগুলো থেকে মুক্তির প্রত্যাশা করতে পারেন। যেগুলো নিয়েছেন সেগুলো নিরাপত্তা নিশ্চিত করতে চাইতে পারেন। এগুলো বিএনপি দেয় দিক, দেবে কিনা সেটা বিএনপির ব্যাপার। কিন্তু একটা বিষয় যদি বিএনপি কম্প্রোমাইজ করে, সেটা হচ্ছে তাদের অনেক দিনের দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, পারলে আরো আগে। সেখান থেকে যদি বিএনপি কোনো কারণে সরে যায়, তাহলে নিশ্চিতভাবে বলতে হবে বিএনপি অতীতের মতো আরো একটা বড় ভুল করল। হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারেন ডিসেম্বর আর এপ্রিলের মধ্যে কি এমন দূরত্ব, আর যদি প্রফেসর ইউনূস অফারই করেন সেটা ফেব্রুয়ারিতে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, আমরা জানি না, তাহলে কি এমন একটা পার্থক্য? এটা একটা স্নায়ুর লড়াই, এটা একটা মরাল ভিক্টরি, পলিটিক্যাল ভিক্টরি ইস্যু। আর যারা এই নির্বাচন নিয়ে এপ্রিল জুন এগুলো করছেন, এই সরকারের ভেতরকার, বাইরের, পেছনের, দেশের বিদেশের যারা, তারা আসলে বাংলাদেশে নির্বাচন চান না। আপনাদের স্মরণ থাকবার কথা, আমি অনেকদিন আগে বলেছিলাম, এই ব্লগেই বলেছি যে নতুন নতুন দাবি আসবে। এর আগেও আমি হয়তো 2-1 দিন আগেই বলেছি যে এটা নির্বাচন কমিশন সরাও, একে সরাও, ওকে সরাও, সেনা প্রধান সরাও, রাষ্ট্রপতি। আপনাদের স্মরণ থাকবার কথা, এই কথা আমি বলেছিলাম যে সেদিন খুব বেশি দূরে নয়, নানা জায়গা থেকে পতাকা বদলাও, জাতীয় সঙ্গীত বদলাও, কথা কিন্তু উঠতে শুরু করেছে। ইতিমধ্যে আমি মনে করি আপনারা অনেকেই শুনেছেন। কাজেই এটা একটা অন্ধকার জগতের খেলা। এই খেলায়, এই ফাঁদে বিএনপি যদি পা দেয়, আমি মনে করি এবং বিশ্বাস করি বল এখনো পুরোপুরি বিএনপির কোর্টে। কিন্তু বিএনপি যদি তার এই অবস্থান থেকে সরে, তাহলে অতীতে যেমন বিএনপি পার সম্ভাবনা তৈরি করে সেই সম্ভাবনা কাজে লাগাতে পারেনি। এমনকি এই জুলাই আগস্টের 2024-এর অভ্যুত্থানে সবচাইতে একক দল হিসেবে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে, সবাই করেছে, সকল শ্রেণী পেশা, সাধারণ মানুষ, ছোট বড়, নারী পুরুষ, সবাই, ধনী দরিদ্র। কিন্তু রাজনৈতিক দল হিসেবে যদি বিবেচনা করা হয়, সবচেয়ে বেশি বড় অংশগ্রহণ বিএনপির ছিল, সবচেয়ে বেশি ত্যাগ তাদের ছিল, তাদের নেতাকর্মীদের। 15 বছরে তো ছিলই। এই সময় যে পরিমাণ রাজনৈতিক কর্মী বিএনপির নিহত হয়েছে, আহত হয়েছে, সেটা অন্য কোনো রাজনৈতিক দল তো হয়নি, বরং ধারে কাছেও নেই। সবারটা যোগ করলে তা হবে না। কিন্তু কৃতিত্বটা বিএনপি নিতে পারেনি, নেতৃত্বের কৃতিত্ব এই আন্দোলনের, অভ্যুত্থানের নেওয়ার সুযোগ ছিল না। এবং বিএনপিও অত্যন্ত জেনারেসিটি দেখিয়ে সামনে যারা ছিল তাদেরকে সেই কৃতিত্বটা দিয়েছে। এই ঘটনায়, এই নির্বাচনী, এই আলোচনায়, ডায়ালগে যদি ডিসেম্বর থেকে কোনো কারণে বিএনপি সরে যায়, তাহলে কবে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপির ভবিষ্যৎ কি হবে, সেটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। শুধু তাই নয়, নির্বাচন যদি হয়ও, এমনকি কোনো কারণে যদি এই দুই পক্ষের সম্মতির পরেও কোনো কারণে, কোনো পরিস্থিতির কারণে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ও, সেই নির্বাচন বা সেই নির্বাচনী লড়াইয়ে বিএনপি কতখানি কৃতিত্ব দাবি করতে পারবে, সরকারের এই ব্যর্থতার ভেতর থেকে বাংলাদেশকে বের করে নেবার, সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে। $1 মিলিয়ন কোয়েশ্চেন। সো বিএনপির বল
বল বিএনপির পায়ে ততক্ষণ থাকবে যতক্ষণ বিএনপি তার শক্তি সামর্থ্য দিয়ে, তার ভদ্রতা নম্রতা দিয়ে, সভ্যতা দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করতে পারবে। কেননা ভেতরে প্রকাশ্যে অপ্রকাশ্যে নানা ষড়যন্ত্র হচ্ছে, এবং নির্বাচনটা এই কারণে জরুরি যে সরকার আসলে চলছে না, দেশ চলছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি, প্রশাসন কোনো কিছু কাজ করছে না। সশস্ত্র বাহিনীর সদস্যরা বাইরে থাকতে চাচ্ছেন না, সিভিল এনগেজমেন্টের মধ্যে থাকতে চাচ্ছেন না, তারা ব্যারাকে ফিরতে চাইছেন। সেনাপ্রধান বারবার বলছেন। এটা যেন আজকের এই আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাথায় রাখেন। তার দল বড়, নেতৃত্বের ক্ষমতা অনেক বেশি, হয়তো বা সামনে তিনি দেশে নেতৃত্ব দিবেন। এই পরামর্শ দেয়া আমার সাজে না, বাট ক্ষুদ্র মানুষ হিসেবে, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, রাজনীতির সঙ্গে যেহেতু আমার বসবাস, আমি পরামর্শটা দিয়ে রাখলাম। এখন এই যে কথাগুলো বললাম, এর একটা প্রেক্ষাপট, পরিস্থিতি, বর্তমান, অতীত আছে, সেই দিকে আমি আরেকবার একটু বিস্তারিতভাবে যাই। যে বাংলাদেশের রাজনীতিতে এমন একটা সময় এখন এসছে যখন নির্বাচন নয়, বরং কখন নির্বাচন হবে এই প্রশ্নই হয়ে উঠেছে সবচাইতে বড় রাজনৈতিক ইস্যু। রাজনীতি যেন এখন একটা ক্যালেন্ডার নির্ভর বিষয়, আর এই ক্যালেন্ডারের হিসাব নিকাশ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা, সংশয় এবং ষড়যন্ত্রের এক নতুন ন্যারেটিভ, নতুন বয়ান। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয়, তখন দেশের মানুষ আশাবাদী ছিল, নিঃসন্দেহে সবাই, আমি নিজেও, আমার কথা শুনলে আপনি পাবেন, গণতন্ত্র ফিরে আসবে, ভোটাধিকার নিশ্চিত হবে এবং একটি সময়োপযোগী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে। এবং রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা জড়িত আমরা জানি, কিন্তু আজ সেই আশার জায়গাটাই প্রশ্নবিদ্ধ। বিশেষত যখন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মুখোমুখি অবস্থানে, আমি ডায়ালগের কথা বলছি না, মুখোমুখি মানে বিরোধে, বিতর্কে। প্রথম থেকেই বিএনপি এবং সমমনা দলগুলো বলে আসছে যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে। এমনকি কিছু কিছু রাজনৈতিক দল সেপ্টেম্বর, নভেম্বর, এমনকি কোনো বিএনপি নেতাও বলেছেন আরো আগেই সম্ভব, সময়কালকেও সেপ্টেম্বর নভেম্বরের সময়কালকে গ্রহণযোগ্য মনে করছে। কিন্তু প্রধান উপদেষ্টা সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছেন, ঈদ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় জানিয়েছেন যে নির্বাচন হবে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে। এই বিষয়টা রাজনৈতিক অঙ্গনে শুধু বিস্ময়ই নয়, হতাশাও ছড়িয়েছে। বলা হচ্ছে এটি কোনো একটি গোষ্ঠীর সুবিধা নিশ্চিত করতে পরিকল্পিত একটা সিদ্ধান্ত। এই ঘোষণার ঠিক পরপরই তিনি জাপান সফরে গিয়ে এক বিস্ময়কর মন্তব্য করেন। মাত্র একটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এই ঘোষণার পরে না, ঠিক ঘোষণার আগে জাপান সফরে গিয়ে তিনি বলছিলেন। অথচ মাঠ পর্যায়ের বাস্তবতা সম্পূর্ণরূপে ভিন্ন। বিএনপি ছাড়াও প্রায় 90% রাজনৈতিক দল ডিসেম্বরেই ভোট চায়। তাহলে প্রশ্ন হচ্ছে, কার মতামতকেই গণ্য করলেন বা প্রাধান্য দিলেন প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস? তার এই ঘোষণার ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবহাওয়া, সংস্কার এবং বিচারকে সামনে টেনে এনেছেন। এমনকি আবহাওয়াবিদদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়ার কথাও তিনি বলেছেন। বিষয়টা শুনতে যেমন অভিনব, তেমনি কৌতুকপূর্ণ বটে। মনে হচ্ছে রাজনৈতিক বাস্তবতা নয়, আবহাওয়ার পূর্বাভাসই এখন নির্বাচন নির্ধারণের প্রধান সূচক। অথচ সারা দেশে আমরা সবাই জানি আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রধান উপদেষ্টাও স্বীকার করেছেন, 3 দিন অবনতির দিকে। সচিবালয়ে চলছে অস্থিরতা, ব্যবসা বাণিজ্য সবকিছু থমকে আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থাহীনতা চরমে। এর মধ্যেই ঘোষণা হলো নির্বাচন হবে আরো 10 মাস পর।
এবং এই সময়টাকে সরকার বলছে সংস্কারের সময়। কিন্তু এই প্রশ্ন তো তোলাই যায়, গত 10 মাসে কি ধরনের সংস্কার হয়েছে যার প্রমাণ জনগণ পেয়েছে? খালি কমিশন, খালি সুপারিশ, খালি কাগজ। এসব দিয়ে কি জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যাবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই সংস্কার নিয়ে যে ঐকমত্য গঠনের কথা বলা হচ্ছে, সেখানেও রয়েছে বিপুল মতপার্থক্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেমন অনেক মৌলিক সংস্কার প্রস্তাবে দ্বিমত জানিয়েছে, অন্যদিকে জামায়াত ইসলামী কিংবা এনসিপির মতো দলগুলো তা সমর্থন করেছে। তাহলে এই সংস্কার প্রক্রিয়া কি সত্যি জনমত নির্ভর, নাকি এটি একটি বিশেষ রাজনৈতিক পক্ষকে সুবিধা দেবার একটা প্রক্রিয়া? এই বিষয়ে অনেক কথা হয়েছে, আপনারা ভাবছেন, আমরাও ভাবছি, বলছি, আপনারাও বলছেন। তবে পরিস্থিতির মোড় ঘুরেছে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনায়, যেটা আমি শুরুতে উল্লেখ করছিলাম, যে লন্ডনে ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুক্রবারের বৈঠক নিয়ে। এই বৈঠককে ঘিরে 13 তারিখের রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছেন, কারণ আজ যখন দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে জটিলতা, অনিশ্চয়তা এবং বিশ্বাসহীনতা দেখা দিয়েছে, তখন প্রধান উপদেষ্টা এবং দেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের শীর্ষ নেতার মধ্যে একটি বৈঠক সংকট নিরসনের পথ তৈরি করতে পারে। আমরা তো আশা করতেই পারি এই বৈঠকটি যদি হয়, তবে তা অবশ্যই হবে, আমি ধরে নিচ্ছি, তবে কারণ এখনো নিশ্চিত নই আমরা, তবে তা কেবল সৌজন্যমূলক নয়, বরং একটি নির্ণায়ক সংলাপ হতে পারে। তারেক রহমান এখন কেবল বিএনপি নেতা নন, বরং একটি বৃহৎ জাতীয়তাবাদী ধারার প্রতিনিধিত্ব তিনি করছেন। বিপরীতে ডক্টর ইউনূস আন্তর্জাতিক মহলে সম্মানিত হলেও আমরা সবাই ইতিমধ্যেই উপলব্ধি করতে পারছি যে দেশীয় রাজনীতিতে তার নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। সাম্প্রতিক বিবিসির এক জরিপ বলছে যে তার জনপ্রিয়তা 50% নিচে নেমে এসছে, যদিও তার প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থার সংকট এখনো দৃশ্যমান হয়নি, বা তারা সেটা দৃশ্যমান করতে চায়নি বলাই ভালো। কাজেই এই দুই নেতার মধ্যে আলোচনায় যদি সত্যিকারের সংকট সমাধানের ইচ্ছা থাকে, তবে তা একটা টার্নিং পয়েন্ট হতেই তো পারে। তবে রাজনৈতিক বাস্তবতায় বিষয়গুলো এত সরল নয়। বর্তমানে যে রাজনৈতিক ব্যাকড্রপ, সেখানে কিছু বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি মনে করি অনেক অনেক গুরুত্বপূর্ণ। বিএনপিকে নির্বাচনের বাইরে রাখবার চেষ্টা, সংস্কার কমিশনের সুপারিশে পক্ষপাতদুষ্ট প্রস্তাব অন্তর্ভুক্তি এবং বিভিন্ন সময় চিহ্নিত মিত্রদের আচরণে ভিন্ন সুর। এই প্রেক্ষাপটে বলা হচ্ছে যে সব আয়োজনই যেন বিএনপিকে ঠেকানোর একটা সূক্ষ্ম নকশার অংশ। আওয়ামী লীগ তো দৃশ্যপটের বাইরে আছেই, সরকার বিএনপি যা বলছে তার ঠিক উল্টোটা করছে। অথচ বিএনপি এখন কেবল একটি দল নয়, বরং একটি আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে, বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের প্রধান শক্তি হয়ে উঠেছে। তারুণ্যের বড় একটা অংশ তাদের সঙ্গে রয়েছে। রাজধানীতে সম্প্রতি অনুষ্ঠিত সাম্প্রতিক তারুণ্যের সমাবেশ তারই প্রমাণ। এটা তারা সারা দেশে করেছে। যদিও এটি নগর জীবনে ভোগান্তি সৃষ্টি করেছে, অনস্বীকার্য, তথাপি রাজনৈতিক বার্তা ছিল স্পষ্ট, নির্বাচন চাই ডিসেম্বরেই। এখানে আমার মনে হয় আরো একটা বিষয় লক্ষণীয়, সরকারের অভ্যন্তরীণ একটা মহল, আমি যাদের কথা আকার ইঙ্গিতে বহুবার বলেছি, এখন ইউনূস সরকারকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখতে চায়। ওই যে প্রফেসর ইউনূস যখন কোথাও যান, দেখানো হচ্ছে যে আলেমরা, হুজুররা, সাধারণ মানুষ বলছে, স্যার দালালদের কথা শুনবেন না, 5 বছর থাকতে হবে আপনাকে। এবং সামাজিক মাধ্যমে এই নিয়ে সরব একটা অংশ 5 বছর মেয়াদের কথা বলেছেন, কোনো কোনো উপদেষ্টাও বলেছেন, আমরা শুনেছি। অথচ এ ধরনের ধারণা শুধু গণতন্ত্র নয়, অন্তর্বর্তী সরকারের মূল চেতনারও কিন্তু পরিপন্থী।
কারণ এই সরকার গঠিত হয়েছিল একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করে বিদায় নেওয়ার শর্তে। এখন যদি সেই শর্ত উপেক্ষা করে ক্ষমতা দীর্ঘায়িত করবার ছক তৈরি হয়, তবে তা সরাসরি হবে দেশের সাথে, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা। অন্যদিকে সংস্কার নিয়ে ভিন্নমত থাকা সত্ত্বেও এক পক্ষ বলছে যে এসব প্রস্তাব বাস্তবায়ন হবে গণপরিষদের মাধ্যমে, কেউ বলছে গণভোটে, আবার বিএনপি বলছে শুধু নির্বাচিত সংসদের মাধ্যমেই এটা সম্ভব। এই মতপার্থক্যই প্রমাণ করে ঐকমত্যের জায়গাটা এখনো অনেক দূরে। তাই এখন প্রয়োজন হচ্ছে সত্যিকারের সংলাপ, সহমর্মিতা এবং একটা সুনির্দিষ্ট রোডম্যাপ। আর এই জন্যেই প্রফেসর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকটি নিয়ে এত আগ্রহ। যদি এই বৈঠক থেকে একটা সম্মিলিত সিদ্ধান্ত আসে, ডিসেম্বরে নির্বাচন এবং নির্বাচনের আগে মৌলিক কিছু সংস্কার, বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া অপরাধীদের, তাহলে জনগণের আস্থা ফিরে আসবে নিঃসন্দেহে। ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসী, এমনকি তরুণরাও আশাবাদী হবে। দেশে ফিরে আসবে রাজনীতির স্থিতিশীলতা, অর্থনৈতিক গতি এবং সামাজিক শান্তি। আজ যখন সচিবালয় উত্তপ্ত, প্রশাসন বিভক্ত, অর্থনীতি হিমশীতল, ডিজিটাল প্রোপাগান্ডায় সয়লাব দেশ, তখন নির্বাচনই হতে পারে সেই রিসেট বাটন, যেটা প্রফেসর মোহাম্মদ ইউনূস এক সময় বলেছিলেন। কিন্তু সেটা হতে হবে বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্যভাবে। সেটা এপ্রিলে না হয়ে ডিসেম্বরে হলে আস্থা বাড়বে, সংকট কমবে। আর এপ্রিলে নির্বাচনটা হবে না, এটা বলবার জন্য বলা হয়েছে। মূল কথা হচ্ছে যে রাজনীতি মানেই আলোচনার মাধ্যমেই সমাধান। প্রফেসর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকটি সেই আলোচনার শুরু হোক। এটি সৌজন্য সাক্ষাৎই সীমাবদ্ধ না থেকে একটা যৌথ লক্ষ্য, গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে এগিয়ে যাক। নির্বাচনের দিন তারিখ নিয়ে আর কোনো নোংরা কৌশল নয়, দরকার নির্দিষ্ট বিশ্বাসযোগ্য সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তই ঠিক করবে বাংলাদেশ আসলেই নতুন গণতান্ত্রিক যাত্রায় পা রাখবে কিনা। প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এখন সময় অনেক কম, কাজ অনেক বেশি। শুধু সময় বাড়িয়ে সমস্যা এড়ানো যাবে না। জনগণ চায় ভোটের দিন একটা সৎ প্রতিশ্রুতি আর রাজনৈতিক দলগুলোর মধ্যে সহাবস্থান। এখন দেখবার বিষয়ে রাজনীতি কি সত্যি রাজনীতির পথে ফিরে আসবে, নাকি পলিটিক্সের প্যাচেই আটকে থাকবে ভবিষ্যৎ বাংলাদেশ। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের হয়তো আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। এই কয়েক ঘন্টায় সব ঠিক হয়ে যাবে আমি সেটা বলছি না, বা ওই বৈঠকেই সব ঠিক হয়ে যাবে। একটা ধারণা আমরা সবাই মিলে পাবো কি হতে পারে, কি হতে যাচ্ছে। শেষ করবার আগে বলি, এই যে সহাবস্থান, সহমর্মিতার কথা আমি সবসময় বলি বা আমরা বলি, একদিকে সীমা লঙ্ঘন না করবার কথা আমরা শুনি, ধর্মগ্রন্থ বলে সীমা লঙ্ঘন করিও না। আরেকটা হচ্ছে যে অতিরিক্ত কোনো কিছু ভালো না, কোনো কিছু না, সেটা ভালো হোক কিংবা খারাপ হোক, ওটা ওই সীমার সঙ্গে সম্পর্কিত। এমনকি আমি যেটা আজকে বলতে চাইছি, অতিরিক্ত ভালোবাসাও ভালো না, সেটা যার সঙ্গে হোক না কেন, স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে হোক, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হোক, সন্তানদের ক্ষেত্রে হোক, বন্ধু বান্ধবের ক্ষেত্রে হোক, এমনকি শিশু বাচ্চাদের ক্ষেত্রেও। কথাটা ঠিক নেগেটিভলি নেবার সুযোগ নেই। যাকে আপনি ভালোবাসছেন, এই অতিরিক্ত ভালোবাসাটা তার জন্য বিরক্তিরও কারণ হয়ে দাঁড়াতে পারে। তারও প্রত্যেকটা মানুষের, সেটা বয়োবৃদ্ধ হোক আর শিশু, তার নিজস্ব একটা জগৎ আছে। প্রতিটা মানুষের, প্রতিটা ইন্ডিভিজুয়ালের তার নিজস্ব কিছু স্পেস দরকার। আপনার ভালোবাসা, আপনি মনে করছেন আমি তাকে সব দিয়ে দিচ্ছি, আমি তার জন্য সব করছি, সুন্দর সুন্দর কথা,
যা চাইছে সব তার পেছনে লেগে থাকছে, কাছে কাছে থাকছি, সারাক্ষণ খোঁজ খবর আছে, এটা কিন্তু সারাক্ষণ তার জন্য ভালো নাও লাগতে পারে। এটা মাথায় রাখা দরকার। প্রত্যেকের স্পেস দরকার, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। অনেকে মনে করছেন আমি তো আমার জীবন আমার সন্তানের জন্য দিয়ে যাচ্ছি, এই বাচ্চাটার জন্য দিয়েছি, ও কেন আমার কথা শুনবে না, ও কেন মর্জি করছে, ও কেন ঘাটতারামি করছে, এসব নানান কথা নানানজন বলে। কিন্তু একবার আমরা বিবেচনা করি না যে তারও নিজস্ব চিন্তার একটা জগৎ আছে, মননের একটা জগৎ আছে। সেটা সবকিছু হৃদয় দিয়ে বিবেচনা করলে হয় না, ব্রেন দিয়ে বিবেচনা করতে, এটা যেন আমরা মাথায় রাখি। হার্ট কিন্তু আপনি রিপ্লেস করতে পারেন, ঠিক আছে? ধরেন আমার এখানে আরেকজনের হার্ট এনে দিয়ে আমার হয়তো কিছুদিন চালিয়ে নেওয়া যাবে, কিন্তু ব্রেন কিন্তু রিপ্লেস করা যায় না। এটা যেন আমাদের সবার মাথা থাকে। ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা।